নমস্কার, পোস্টেডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। যতই নির্বাচনের সময় এগিয়ে আসছে ততই বাংলার রাজনীতিতে রাজনৈতিক খুন আরও বেড়ে চলেছে। এতদিন পর্যন্ত যে খুন খামারি যে খবরগুলো আমরা করতাম সেটা অবশ্যই বিরোধীদের দিকে আসতো, কিন্তু এখন ইদানিংকালের যে ট্রেন্ড আমরা পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের নেতা কর্মীদেরই সবথেকে বেশি আঘাত আসছে বা রক্ত ঝরছে বা বলা ভালো মৃত্যু হচ্ছে। কারণ কিছুই না, আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বলে রাখি আজকে নিশ্চয়ই আপনারা যারা টেলিভিশনের পর্দা নজর রেখেছেন জানেন যে ভাঙড়ে অঞ্চল সভাপতি তিনি খুন হয়ে গিয়েছেন, আর মালদায় আরও এক তৃণমূল কর্মী তিনিও খুন করেছেন আরও এক তৃণমূল কর্মী। অর্থাৎ বিরোধীরা যে কথা বারবার বলে কটাক্ষ করে, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, হয়তো কোথাও না কোথাও ঘুরে ফিরে সেই কথাটাই আজ সামনে এসে পড়ছে। যদিও ভাঙড়ের ক্ষেত্রে সেখানকার নেতা বা ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতা ছিলেন রেজ্জাক খান, তার মৃত্যুর ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব নয়, আইএসএফের তরফ থেকে আইএসএফের দিকে অভিযোগে আঙুল তোলা হচ্ছে যে আইএসএফের অঙ্গুলিলেহ নেই, অর্থাৎ কোথাও না কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে বলছেন যে আইএসএফ এই কাজটা করেছে, কারণ ভাঙড়ের ওই এলাকা দখল করতেই আইএসএফ রেজ্জাক খানকে খুন করেছে। যদিও পাল্টা আইএসএফের তরফ থেকে বলা হয়েছে, নৌশাদ বলেছেন যে না, এরকম কোনো ব্যাপার নয়, আইএসএফের কোনো কর্মী কাজ করেনি, এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব। ফলে বারবার আমরা দেখতে পাচ্ছি যে 2026 বিধানসভা নির্বাচনের আগে যখন একের পর এক তৃণমূল কর্মী বা নেতারা নিজেদের দলেরই কোনো নেতার হাতে খুন হচ্ছেন, তখন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে যায়, তাহলে কি দলে কোনো গ্রুপ তৈরি হয়েছে আদি বা নব্য, বা কে কার কাছে, বা এলাকা দখল বা সিন্ডিকেট রাজ, কে কতটা ওপরের দিকে রয়েছে, কার মাথায় প্রভাবশালীর হাত হয়েছে, সব কিছু বিষয় কিন্তু সামনে এসে পড়ছে। কিন্তু আক্ষরিক অর্থে যতই শাসক দলের কর্মীরা এই ধরনের ঘটনায় মধ্যে পড়ছেন বা খুন হচ্ছেন বা রক্ত ঝরছে, ততই কিন্তু বিরোধীদের হাত শক্ত হচ্ছে এবং তারা কটাক্ষ করছেন শাসক দলকে। তাই শুরুতে আজকে আমাদের প্রতিবেদন দেখব আজকে ভাঙড়ের এই খুন নিয়ে, অর্থাৎ রেজ্জাক খান কেন খুন হলেন, এই খুনের নেপথ্যে কে আছেন, সত্যিই কি ভাঙড় এলাকা দখল করার জন্য আইএসএফ তৃণমূল কর্মীকে বা তৃণমূল নেতাকে খুন করলো, না তাদের গোষ্ঠী অন্য কোনো গোষ্ঠীর লোক রেজ্জাক খানকে খুন করলো। কারণ বলা হচ্ছে যে রেজ্জাক খান শওকত ঘনিষ্ঠ, এর আগে আরাবুলের ঘনিষ্ঠ ছিল, এখন শওকত ঘনিষ্ঠ, আবার অঞ্চল সভাপতি, অর্থাৎ তার হাতেই ওই অঞ্চলের তৃণমূলের সমস্ত কার্যকারিতা নির্ভর করত। তাহলে কোথাও না কোথাও এই প্রশ্ন তো দাগছে যে নিজের দলের লোকের কাছে খুন হয়ে যাননি তো রেজ্জাক খান। দেখুন প্রতিবেদন। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি রেজ্জাক খাঁ। বাড়ি ফেরার সময় সিরাজতলায় দুষ্কৃতী হামলায় খুন হন তিনি। পুলিশ সূত্রে খবর, প্রথমে পরপর বেশ কয়েকটি গুলি করা হয় শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে, পরে মৃত্যু নিশ্চিত করতে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি ফাঁসির দাবি করেছে মৃত তৃণমূল নেতার পরিবার। রেজ্জাকের মৃত্যু পার্টির কাছে দুর্ভাগ্যের বলে মনে করছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। ম্যাগি আর ডিম নিয়ে এক্ষুনি যাচ্ছি, এবারে আছি থানায়, দাদা আছে শওকত মোল্লা, দাদা আছে, দাদা বেরিয়ে গেলে দাদাও বেরিয়ে গেছে, আর উনিও বাড়ি ফিরছিল। উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি, ওখানেই দুষ্কৃতীরা ওখানে বসেছিল, ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি খুনের শাস্তি চাই, আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমি ফাঁসি চাই। আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন। আমার সাথে প্রতিদিন প্রতিনিয়ত দুপুরবেলা যা আতঙ্ক আমরা দুজনা দুই ভাই খেতে, এটা ভাঙড়ের প্রতিটা মানুষ জানে, তারা বিডি অফিসে পঞ্চায়েত সমিতিতে গেছে, তারা জানে। রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল,
আজকে আমার সব থেকে বেদনা, সব থেকে দুঃখ, আমি কাল রাত থেকে মানে কেঁদেছি। যে রাজ্জাক সে যার সাথেই যেতে পারে, সে দলের একজন সৈনিক, আজকে সে খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। এই খুন বাংলায় দেখা যায় না। শুনেছি 5টা গুলি করা হয়েছে, তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে। রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পার্টির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই। কিন্তু আমি বলবো যারা খুন করেছে, যারা দোষী, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে। তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘনিষ্ঠ নেতার মৃত্যুর ঘটনায় আইএসএফ জড়িত বলে অভিযোগ করেছেন শওকত মোল্লা, যদিও তাঁর দাবি খারিজ করেছেন ভাঙড়ের বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকী। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এখান থেকে আরো ধরুন 500 মিটার দূরে ওনার বাড়ি, প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করতো। আসলে ও আমাদের একজন সক্রিয় লিডার ছিল এবং ওর জনপ্রিয়তাটা খুবই ভালো ছিল, এটাই হলো ওর কাল। দেখুন, আমরা ইতিমধ্যে আননোন এফআইআর করেছি এবং আমরা বিরোধীদের কাজ, এখানে যারা আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারাই ঘটনা ঘটিয়েছে, এটা আমার 100% বিশ্বাস। রাজ্জাক খাঁকে যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি। সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলিমুক্ত ভাঙড় হোক, হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের, ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। রাজ্জাক খাঁ খুনের ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শওকত এবং নওশাদকে নিশানা করা হয়েছে। শাসক দলের অন্তর্দ্বন্দ্বে খুন বলে দাবি তার। মারামারি করে তৃণমূল শেষ হবে বলে কটাক্ষ। তৃণমূলকে মারছে, এটা শুরু হয়েছে হাওড়ার তপন দত্ত থেকে। 2011 সালে তথাকথিত ক্ষমতার পালাবদলের পর তপন দত্ত স্ত্রী প্রতিভা দত্ত অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন। অনেকদিন পরে সিবিআই তদন্ত শুরু হয়েছে। আমরা প্রথম থেকেই বলছি, তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্য, তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রাণ বাঁচানোর জন্য এই সরকারটা যাওয়ার প্রয়োজন আছে। আজকেও ভাঙড়ে যে কুপিয়ে খুন হয়েছে সেটা তৃণমূলকে মেরেছে। ভাঙড়ে তৃণমূল নেতা খুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নমুনা সংগ্রহে যায় ফরেন্সিক দল এবং হোমিসাইড শাখাও। অঞ্চল সভাপতি খুনের নেপথ্যে কে, তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ। 4 জন দুষ্কৃতী একসঙ্গে হামলা চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজ্জাকের সঙ্গে থাকা 2 জনকে। নিউজ টাইম। ভাঙড় এত অশান্ত কেন? এত হিংসা কেন? এত বোমা গুলি বারবার ভাঙড়কে নিয়ে খবরের শিরোনামে আসতে হচ্ছে? যদি একটু প্রেক্ষাপটটা আমরা ভাঙড় নিয়ে বলি, তাহলে জানি যে 2021-এর নির্বাচনে ভাঙড়ে আইএসএফ প্রতিনিধি হিসাবে, ক্যান্ডিডেট হিসাবে নওশাদ সিদ্দিকী জয়ী হন। তারপর থেকেই আমরা দেখেছি ভাঙড়ের ছবিটা পুরোপুরি বদলে গিয়েছে। নিত্য সেখানে অশান্তি, ঝামেলা, খুনোখুনি লেগেই ছিল। একটা যেমন শওকত ভার্সেস নওশাদ একটা লড়াই আছে, ঠিক পাশাপাশি আরও একটা অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব যাই বলুন, সেটাও কিন্তু আমরা দেখেছি। সেটা হচ্ছে শওকত বনাম আরাবুল। তাহলে কি দাঁড়ালো? যে দলের লোকের সঙ্গে আরেকটা দলের লোকের যেমন লড়াই আছেই, পাশাপাশি আর একটা বিরোধী দল অর্থাৎ আইএসএফ, তাদের সঙ্গেও কিন্তু লড়াই। কিন্তু এই ভাঙড়ের দখল কে রাখবে? এবং যেহেতু আমরা জানি ভাঙড় সংখ্যালঘু অধ্যুষিত একটা বিধানসভা, যেখানে বেশিরভাগ মানুষই মুসলিম, কিন্তু তা সত্ত্বেও এখানকার বাকি যে বিষয়গুলো সামনাসামনি আমাদের আলোচনার বিষয় হিসেবে উঠে আসার আগে উন্নয়ন থেকে বেশি আলোচনা আসে এখানকার হিংসা নিয়ে, ওখানকার অশান্ত পরিবেশ নিয়ে। এবং এই অশান্ত পরিবেশের জন্যই রাজ্য পুলিশের থেকে সেটা কলকাতা পুলিশের আন্ডারে করা হয়েছে ভাঙড় জুরিসডিকশন। কিন্তু দেখুন, তা সত্ত্বেও কিন্তু এই মৃত্যু মিছিল থামেনি, হিংসা থামেনি, এবং এতটাই নৃশংস, এতটাই ভয়ঙ্করভাবে রেজ্জাক খানকে মারা হয়েছে, সেটা হয়তো তার পরিবার আরও ভালো করে বলতে পারবে। কারণ প্রথমে গুলি করা হয়েছে, তারপরে কুপিয়ে খুন করা হয়েছে মৃত্যু নিশ্চিত করতে। শুধু ভাঙড়ের ঘটনা নয়,
মালদাতেও ঠিক একই রকমভাবে আব্দুল কালাম আজাদ তৃণমূলের একজন কর্মী, তার জন্মদিনে অনুষ্ঠানে তিনি ছিলেন, কিন্তু সেই অনুষ্ঠানেই তারও এক সহকর্মী অর্থাৎ তৃণমূল কর্মী তাকে খুন করে। বোঝাই যাচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্ব বিরোধীরা বললেও সেটা হয়তো শাসক দল এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আক্ষরিক অর্থে কোথাও না কোথাও এই বিষয়টা সামনে আসছে। আমরা শুরু করবো আজকের এই আলোচনা। তার আগে আমরা আলাপ করে দেবো আমাদের সঙ্গে উপস্থিত যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে তৃণমূল কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা মুখপাত্র তাপস সিনহা। তাপসদা, আপনাকেও স্বাগত। একটু পরে আমার সঙ্গে যোগ দেবেন বিজেপি মুখপাত্র স্নেহানকেও আমি আলাপ করিয়ে দেবো। তবে প্রথম প্রশ্ন আমি রাখবো দেবব্রতদার কাছে। দেবব্রতদা, খুব স্বাভাবিকভাবেই যে কোনো মৃত্যুই খুব বেদনাদায়ক, খুব দুঃখের। সে যে কোনো দলের প্রতিনিধি হোক বা নেতা হোক বা কর্মী হোক, কিন্তু ভাঙড় এত একটা অশান্ত পরিবেশ, এত একটা হিংসাময় জায়গা তৈরি হচ্ছে যত দিন যাচ্ছে আমরা দেখছি। আর নির্বাচন সামনে আসলে তো এর আরও বাড়বে, এর নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে সে শৌকত ঘনিষ্ঠ হোক বা রাবুল ঘনিষ্ঠ হোক বা অভিযোগের তীর নৌসাদের দিকে থাকলেও বা নৌসাদের দল আইএসএফের দিকে থাকলেও কোথাও না কোথাও মনে হচ্ছে যে আপনাদের নিজেদের লোকদের মধ্যেই যে লড়াই, অর্থাৎ কে এলাকার দখল নেবে এবং কিভাবে নেবে তার নেওয়ার জন্যই একটি মানুষের প্রাণ চলে যেতে হচ্ছে। এটার থেকে বেশি দুঃখের হয়। কিন্তু আমি জানি না দল অর্থাৎ দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব আদৌ এই বিষয়টা দেখছে, নাহলে তো বিরোধীরা আপনাদের ছিঁড়ে খাবে। এরপরে যদি ইলেকশন আসবে, নির্বাচন আসবে, এগুলোই তো আপনাদের এগেনস্টে চলে যাবে। দেবব্রতদা, দেখুন, রাজনৈতিক খুন নিয়ে যদি বলেন না, এই ভাঙড় বানতলা অঞ্চলে দীর্ঘকালীন একটা ইতিহাস আছে। সেখানে এই ঘটনাগুলো খুব আকচার হতো। একটা সময় ছিল প্রতিদিন গড়ে চারটে করে আমলের কথা বলছেন? না না, শুনুন, আমি তথ্য দিয়ে বলছি। মানে আমল তো একটা, আমি তথ্য দিয়ে বলছি। তাহলে আপনি এখন তাহলে আমাদের সেই মহাভারতের যুগে চলে যেতে হবে, সেখানেও ভাই ভাই মারামারি হতো, খুন হতো, সেটাকেও তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে হতো। দেখুন, এখন তো সবাই তৃণমূল, এখন সবাই চলে আসছে। দল ক্ষমতায় থাকলে কিছু মানুষ এসে তারা সুযোগ সুবিধা নিতে চায় হয়, সেখানে কিছু জায়গায় আটকানোও যায় না। কিন্তু যেটা আমি তথ্য যেটা বলছি, এটা বিধানসভার তথ্য, এখন লিপিবদ্ধ রয়েছে। 2009 সালে প্রশ্নোত্তর পর্বে মাননীয় বুদ্ধদেব বাবুকে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি উত্তর দিয়েছিলেন তার শাসনকালে, মানে যে কদিন উনি ছিলেন 9 বছর, ওই 2009 অবধি বিধানসভায় সেটা নথিবদ্ধ আছে। 2011 অবধি, হ্যাঁ 2009 এটা প্রশ্ন উত্তর পর্বে করা হয়েছিল। সেটা বিধানসভায় রেকর্ড সেকশনে আছে, যদি কারোর লাগে তিনি গিয়ে ফ্যাক্ট চেক করে নিতে পারেন। রেপ হয়েছিল 2516টা এবং খুন হয়েছে, রাজনৈতিক খুন এবং খুন 2284টা। নিশ্চয়ই এই 2011 থেকে 2025 অবধি এই 14 বছর নিশ্চয়ই এত পরিমাণ হয়নি, নিশ্চয়ই হয়েছে, আমি অস্বীকার করছি না। কিছু রাজনৈতিক খুন হয়েছে, কিছু। আপনি কি জানেন ইদানিংকালে যে খুনগুলো হয়েছে বিরোধী দলের নেতা কর্মীর থেকেও অনেক বেশি খুন বা রাজনৈতিক খুন বলুন আপনাদের দলের নেতা কর্মীরাই হয়েছে? এটা আপনি সেটা তদন্ত করলে বোঝা যাবে। আমার মনে হয় না বিরোধী দলে খুন হলে কি কেউ আনন্দ পেত, আমি কিনা জানি না। সেটা আমাদের কালচার ছিল। আমরা দেখেছি অনেক লোক খুন হয়েছে, কিন্তু দলের মধ্যে থেকে আপনাদের দলেরই একজন কর্মী আরেকজন কর্মীকে মারছে। না না, দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, কি গোষ্ঠীদ্বন্দ্ব কি অন্তর্দ্বন্দ্ব কি দ্বন্দ্ব, সেটা পুলিশ তদন্ত করছে, পুলিশ দেখুক। আর ওই ভাঙড় অঞ্চলটা যারা জয়ী হয়েছে, যারা ক্ষমতায় হয়েছে, তাদের তো হুমকি ধমকি আপনারা তো দেখতেই পাচ্ছেন। তার ফলাফল কিছু জায়গায় প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া হচ্ছে, তার ফলে কিছু ঘটনা ঘটছে। পুলিশ নির্দিষ্টভাবে দেখছে আইন শৃঙ্খলার জায়গায় যে ঠিকঠাক আছে। বিভিন্ন সরকারি রিপোর্টগুলো, কেন্দ্রীয় রিপোর্টগুলো দেখলে বোঝা যায়। আপনার কথা মনে হয় না যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার যে প্রশ্ন উঠছে, তো খুব স্বাভাবিকভাবেই উঠবে যে যেখানে নিজেদের দলের নেতা কর্মীরা সুরক্ষিত নয়, আমি বিরোধী ছেড়ে দিলাম, তাহলে কোথায় আইন শৃঙ্খলা আপনি বলুন? আজকে কলকাতা পুলিশের আন্ডারে জুরিসডিকশনে দেওয়ার পরেও যদি এখনও এই ধরনের খুন খামারি হতে থাকে এবং শাসক দল নেতারা খুন হয়, তাহলে মানুষ কি ভরসা পাবে? দেখুন, সামাজিক অবক্ষয় তো আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম 99-100% তো পারফেক্ট কেউ হতে পারে না। 100% স্বচ্ছ সমাজ ব্যবস্থা সম্ভব না। সমাজ ব্যবস্থা এগুলো থাকবে, সব কিছুই থাকবে, আমরা মনে করি না এগুলো থাকা উচিত, কিন্তু হয়ে যায়, এসে যায়। কিন্তু সেখানে সরকারও চেষ্টা করে জিরো টলারেন্স নীতি, এগুলো হওয়া উচিত না। কিন্তু বিগত দিনগুলো যদি দেখেন, প্রতিদিন গড়ে 4টে করে খুন হতো।
সেই জায়গা থেকে তো একটা ভালো জায়গা এসছে। আগামী দিনে আশা করি এই ঘটনাটাও থাকবে না, আগামী দিনে আমরা আরো স্বচ্ছ ব্যবস্থা আমরা দেখতে পাবো। আজকে মালদার ঘটনাটা দেখেছেন, এর আগে অবশ্যই, মালদায় আমরা পর কতগুলো বঞ্চিত, শুনুন সারা ভারতবর্ষ তো সেখানে পুলিশও অসহায়, কিছু করতে পারছে না। দেখুন 11 কোটি 12 কোটি মানুষ, প্রত্যেক মানুষের পেছনে তো সম্ভব না যে প্রত্যেক মানুষের পেছনে পুলিশ বা সিসিটিভি লাগিয়ে রাখান। তার মধ্যে ঘটনা, সামাজিক অবক্ষয়ের ফলে কিছু ঘটনা দুর্ঘটনা হয়ে যায়, এটা তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু সেগুলো নির্দিষ্টভাবে পুলিশ প্রশাসন দেখছে, সচেষ্ট রয়েছে। আশা করি এই জায়গা থেকে আমরা মুক্তি পাবো। আর আপনি যদি বলেন এই কীরম চলছে পশ্চিমবঙ্গ, সেগুলো তো কেন্দ্রীয় সরকার কিছু রিপোর্ট কার্ড দেয়, সেই রিপোর্ট কার্ডগুলো যদি দেখেন এবং মার্কশিটগুলো যদি দেখেন, পশ্চিমবঙ্গ ভালো জায়গায় রয়েছে এবং আমরা পশ্চিমবঙ্গ ভালো জায়গা আছে, খুব খুব স্বাভাবিক। আমি তাপসদার কাছে যাবো। তাপসদা, আচ্ছা তার আগে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন বিজেপির মুখপাত্র স্নেহন, আপনাকে স্বাগত। স্নেহন, শুনতে পাচ্ছেন? আমি আপনার কাছে যাব, তার আগে আমি তাপসদার কাছে যাব। তাপসদা, দেবব্রতদা বলছেন যে পরিসংখ্যান বলছে যে পশ্চিমবঙ্গ ল অ্যান্ড অর্ডারে অনেক বেটার, খুন খামারি অনেক কম হয়, রাজনৈতিক খুনও কম হয়, এবং যা হয় মাঝে মাঝে দল বড় হয়েছে এরকম কিছু ছোটোখাটো ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এক, আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা, দুই, শাসকের অন্দরেই একে অপরকে মারার এখন নিয়ম চালু হয়ে গেছে। অর্থাৎ কে এলাকা দখল করবে, কে সিন্ডিকেট চালাবে, কে কার অনুগামী, কে কার ঘনিষ্ঠ, কাকে সরাতে পারলে নিজে সেই জায়গাটা নিয়ে আসতে পারবে, অর্থাৎ একে অপরকে মেরে নিজের জায়গা তৈরি করা। অর্থাৎ যে কথাটা বারবার বিরোধী তরফ থেকে বলা হয়, মরছে তৃণমূল মারছে তৃণমূল, সেটাই কোথাও না কোথাও গিয়ে স্টাবলিশড হয়ে যাচ্ছে। তাপসদা, আমি বলতে চাই যে এই রাজ্যের আইন শৃঙ্খলার কথা যেটা বলা হয়েছে, 11 সালের পর থেকে গোটা পশ্চিম বাংলাটা বারুদের স্তূপ হয়ে গেছে। তো সেই জায়গায় এই রাজ্যে কোনো সরকার আছে বলে মানুষ মনে করছে না, প্রশাসন আছে বলে মানুষ মনে করছে না। তো যখনই আমরা এইসব আলোচনা করতে যাব, তখনই তৃণমূলের এখন ম্যাক্সিমাম লিডাররা চ্যানেলে বসা বন্ধ করে দিয়েছে, প্রতিদিন একটার পর একটা ঘটনা যা ঘটছে। এখন একটা জিনিস ভাবতে হবে যে সুপ্রজা তোমাকে, যে সরকারটা কাদের নিয়ে চলছে, দেখতে হবে যে গোটা তৃণমূল সরকারের নবান্ন থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত এক ঝাঁক সমাজ বিরোধী তারা এই পার্টিটাকে নেতৃত্ব দিচ্ছে, পার্টির মধ্যে তারা বসে আছে, একটার পর একটা খুন। এই যে দেখুন, যখন আলোচনা করছি ভাঙড়ে খুন কেন, মালদায় খুন কেন, আপনি যখন প্রশ্ন করছেন, তখন ও চলে যাচ্ছে 2009 সালের একটা মিথ্যা তথ্য দেওয়ার জন্য। 2516 জন নাকি খুন হয়ে গেছে বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য বিবৃতি। আমরাও কিছু পড়াশোনা করি, আমাদের কাছে কিছু রেকর্ড মেনটেন করা হয়। ওখানে কি বিশ্বযুদ্ধ হয়েছিল নাকি, গাজা আর ইসরায়েলের মতো যুদ্ধ হয়েছিল নাকি যে 2516 জন খুন হয়ে গেছে? আরে এই মুহূর্তে রাজ্যের কোনো একটা জেলা একটা সুস্থ পরিবেশ পরিস্থিতি আছে আজকে? কেন তোমরা একটা উপনির্বাচনে জয়লাভের পরে 9 বছরের একটা শিশু কন্যাকে বোম মেরে খুন করছো, সেখানে তোমরা কিছু বলছো না, পুলিশকে কিছু বলছো না, পুলিশের কোনো শাস্তি হচ্ছে না। গোটা রাজ্যের পুলিশকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমাদের রাজ্যের পুলিশের কাজ করবার মতো যথেষ্ট যোগ্যতা দক্ষতা আছে, কিন্তু সমস্তটাই দলতন্ত্রের কাছে বিক্রি হয়ে গেছে। আজকে প্রশাসন না থাকলে দুষ্কৃতিকারীরা, আজকে রাজ্জাকের খুন নিয়ে যেটা আমরা আলোচনা করছি, আচ্ছা দলের ভেতরটা কেমন আছে আলোচনা। গতকাল রাজ্জাকের গোটা শিডিউলটা আমি যদি সম্ভব হয় পিসিআর কে বলবো দেখানোর জন্য, যে রাজ্জাকের প্রথম মিটিং কোথায় ছিল, দ্বিতীয় মিটিং কোথায় ছিল, তৃতীয় মিটিং কোথায় ছিল। তার বাড়ির লোক বলছে ওর রুটিন ছিল বাড়িতে 7টা থেকে 7:30টার মধ্যে ফিরে আসবে, একদম ফিরলো হচ্ছে 9:45, 9টার পরে ও ফিরছে যখন, তাহলে ওই টাইমে ফিরছে ওইরকম একটা জায়গায় যারা ওকে খুন করবার জন্য আসছে, সঙ্গে নাকি আরো কয়েকজন ছিল, তারা কোথায় গেল? তাদেরকে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না? যারা ছিল এটা তো দল জানে, তাহলে দলের ভেতরে কেউ না কেউ যারা খুন করবার জন্য দুষ্কৃতিকারীরা ওত পেতে ছিল ওইরকম একটা জায়গায়, তাহলে তাদেরকে ইনফর্ম করা হচ্ছে, তখন তারা গুলি চালিয়েছে। ফলে সমস্ত ঘটনাকে ছোট্ট ঘটনা বলে, আর যখনই বিরোধীরা কোনো আক্রান্ত হয়েছে, সেই খাগড়াগড় থেকে পিংলা পর্যন্ত যেখানে বিস্ফোরণ হয়েছে, যেখানে খুন হয়েছে, পুলিশ তৎপর হয়ে যাচ্ছে প্রমাণ লোপাট করার জন্য। আজও বেলদাতে, পশ্চিম মেদিনীপুরের বেলদাতে একটা বিস্ফোরণ ঘটেছে, আমরা দেখেছি। তৃণমূল কর্মীর বাড়িতে খাগড়াগড়ের ঘটনা, ছাদ উড়ে গেছে, বাড়ির ছাদ উড়ে গেছে। হ্যাঁ, খাগড়াগড়ের যখন ঘটনা ঘটলো তখন সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করা হলো, প্রমাণ লোপাট করে দেওয়া হলো।
আমাদের ময়নাতে যখন বিরাট বড় বিস্ফোরণ হলো, তখন আমি নিজের চোখে আই উইটনেস, আমি দেখেছি ভারতী ঘোষ এসপি ছিলেন, এখন বিজেপি নেত্রী, তিনি জেসিবি নিয়ে গিয়ে প্রমাণ লোপাট করছে। এগরায় গত বছর 11 জন খুন হয়ে গেল। ফলে গোটা রাজ্যের যে প্রশাসন, আইন শৃঙ্খলা, সেটাকে আজকে কফিন বন্দি করে দেওয়া হচ্ছে। কফিনে পেরেক পোতা হয়নি, কফিন বন্দি করে দেওয়া হচ্ছে গোটা রাজ্যে। এটা বললে তৃণমূল মারছে, তৃণমূল মরছে। আরে আমরা যখন মরছি তোমরা দ্রুত টাকা নিয়ে পৌঁছে যাচ্ছ। তামান্নার বাড়িতে তৃণমূলের বিধায়ক টাকা নিয়ে পৌঁছে যাচ্ছে, আনিস খানের বাড়িতে রাতের বেলা টাকা নিয়ে পৌঁছে যাচ্ছে। আজকে রাজ্জাকের স্ত্রী হাউ হাউ করে কাঁদছে, তার ছেলে মেয়ের পড়াশোনা কি হবে, তারা কি খাবে, তাদের পাশে কেন এখনো পর্যন্ত দল দাঁড়াচ্ছে না, গিয়ে বলছে না যে আমরা পাশে আছি। এই তো মানে যে প্রতিবেদনটা দেখানো হলো, তাতে ওর স্ত্রীর কান্নাটা, চন্দন দাসের পাশে গিয়ে দাঁড়িয়েছিল আপনার দল, আমার সন্তানের কি হবে। অথচ তামান্নার বাড়িতে দ্রুততার সঙ্গে হুমায়ুন কবির পৌঁছে গেলেন, তিনি চেক নিয়ে পৌঁছে গেলেন সেখানে। তাহলে গোটা রাজ্যে এই সমস্ত খুন, যে ল এন্ড অর্ডারটা ভেঙে পড়েছে, ল এন্ড অর্ডার ভেঙে পড়েছে। আজকে দেখা হচ্ছে যখন এসএফআই কোন আন্দোলন করতে যাচ্ছে, তার নেত্রীকে লালবাজারে ডাকা হচ্ছে, আর যখন উত্তর দিনাজপুরে সিপিআইএম নেতার গালে চড় মারছে, সারাদিন টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে। আর সেই আইসিকে যারা শুনতে কাটমানি নেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য, লরির কাছ থেকে টাকা নেওয়া, অন্যান্যদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য ব্যস্ত, গোটা রাজ্যে এখন দুষ্কৃতীদের কাছে দাঁড়ানোটা হচ্ছে সরকারের কাজ হয়ে গেছে। দুর্বৃত্তদের কাছে, সেটা আমরা চাকরি ক্ষেত্রে যে অর্ডার আজকে ডিভিশন বেঞ্চ দিয়েছে সেখানেও দেখলাম যে অযোগ্যদের পাশে সরকার থাকবে, দুর্নীতিগ্রস্তদের পাশে সরকার থাকবে, দুষ্কৃতীদের পাশে সরকার থাকবে। সেদিন আমরা প্রমাণ পেয়েছিলাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে খিদিরপুর থানার লকআপ থেকে যখন দুজন গুন্ডাকে বের করে বললেন আমি গুন্ডা কন্ট্রোল করি, সেদিন গুন্ডা দুষ্কৃতিকারীরা তারা বুঝে গেলেন আমরা আমাদের একটা মুখ্যমন্ত্রী পেয়েছি। মানে আপনি বলছেন সূত্রপাতটা বদল চাই না, পরিবর্তন চাই, অর্থাৎ সূত্রপাতটা 2011-ই স্নেহানের কাছে। স্নেহান, ইদানিং কালে যদি আমরা একটু পরিসংখ্যান ঘাঁটি, আমরা দেখছি এক হচ্ছে রাজ্যের ল অ্যান্ড অর্ডার যেমন একটা বড় প্রশ্নের মুখে, দুই যেভাবে তৃণমূলকে মারছে, অর্থাৎ যে কথা বারবার বিরোধীদের তরফ থেকে বলা হয় যে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, কোথাও না কোথাও আক্ষরিক অর্থে সেটাও যেন ধ্রুব সত্যি হিসাবে প্রমাণ হচ্ছে ইদানিংকালে যে ঘটনা। এর আগে পর্যন্ত পোস্ট পোল ভায়োলেন্স আমরা দেখেছি, বিরোধী দলের নেতা কর্মীরাই বারবার সমস্যায় পড়তেন, কিন্তু এখন দেখছি যে যত নির্বাচন এগিয়ে আসছে তত রক্ত স্নান অর্থাৎ মৃত্যু মিছিল কোথাও না কোথাও বেড়ে চলেছে, এবং তার আক্ষরিক অর্থে তার এই যে দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব যাই বলুন, এমনভাবে প্রকট হয়ে আসছে যে আমার দলের লোক, সে আমার দলের কর্মী, আমরা একসঙ্গে দল করি, সেখানে আর কোনো ডিফারেন্স কিছু নেই। মানে মনে হচ্ছে যেন ও অন্য দলেরই লোক, অর্থাৎ একই বিষয়, আমার এলাকার দখল বা আমি কার অনুগামী, আমি কার ঘনিষ্ঠ, আমি অপোনেন্ট কোনো দলের কাছে যাব কি না তার আগে নিজের জায়গাটা পরিষ্কার করিনি। যা রেজাল্ট এটাই, রেজ্জাক খান মারা যাবে ভাঙড়ে, ওদিকে মালদায় আরও একজন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ, তিনি আজকে একই রকমভাবে খুন হয়ে গেছেন। স্নেহান, না দেখো সুপ্রিয়, দেখে দুটো অ্যাসপেক্ট আছে। প্রথম অ্যাসপেক্ট হচ্ছে যে রাজনীতিবিদরা তারা ধরে নাও যদি মানে বিরোধী দলকে পছন্দ নাও করে, বিরোধী দলকে কোনোদিন নির্মূল করে দেবে না, কিন্তু বিষয়টা হচ্ছে যখন তোমার দলটা কোনো রাজনীতিবিদদের হাতে থাকে না, যখন সেটা দুষ্কৃতীদের হাতে চলে যায়, তখন দুষ্কৃতীদের এটা স্বভাবসিদ্ধ টেন্ডেন্সি থাকবে যে তারা তাদের বিরুদ্ধে কেউ কথা বলুক এটা কিন্তু চাইবে না। তুমি যদি দেখো তোমার পাড়ার যদি সামান্য একটা ছিচকে মস্তানো হয়, তার কর্মকাণ্ড নিয়ে যদি কেউ প্রতিবাদ করে সে কিন্তু তাকে ছেড়ে দেবে না, সে তার বিরুদ্ধে হয়তো শারীরিক বা মানসিক রকম আক্রমণ নামিয়ে আনে। এটা হচ্ছে প্রথম দিক, যে প্রথম কথা হচ্ছে যে পুরো সরকারটা বা তৃণমূল কংগ্রেস দলটা দুষ্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তার এই একটা প্রতিফলন হচ্ছে। দ্বিতীয় হচ্ছে গিয়ে এটা তৃণমূল কংগ্রেসের একটা নীতিহীনতার একটা কারণ, ঠিক আছে? যে যখন ধরে নাও মানে তুমি পোস্টপোল ভায়োলেন্সের কথা বললে, পোস্টপোল ভায়োলেন্সের ধরে নাও আমাদের 27 দিনে আমাদের 56 জন কর্মী মারা গেল, তখন কিন্তু অনেক সুশীল সমাজের লোক বা অনেক ধরে নাও মিডিয়ারও কিছু অংশ এই কথা বলেছিল যে ওই তো বিজেপির নেতারা ভোটের আগে গরম গরম কথা বলেছিল, তাই ওদের কর্মীদের মারতে মানে আজকে মরতে হচ্ছে। দেখো প্রথম কথা হচ্ছে কথার বিনিময়ে কেউ প্রাণ নেবে না। আমরা সেই সময় বলেছিলাম এই যে আক্রমণ, এই আক্রমণ কিন্তু বিজেপি অব্দি আটকে থাকবে না,
এটা সাধারণ মানুষ অব্দি পৌঁছাবে, এবং সাধারণ মানুষ অব্দি পৌঁছেছে, এবং আজকে সেটা তৃণমূলের ঘরে এসে করা নাড়াচ্ছে। বিষয়টা হচ্ছে যে এই যে সেকেন্ড পয়েন্ট হচ্ছে নীতিহীনতার প্রশ্নে কিন্তু আজকে এই জিনিসটারও প্রবল হয়ে যাচ্ছে। এক তো হচ্ছে দুষ্কৃতীরা পুরো দলটাকে নিয়ন্ত্রণ করছে, দ্বিতীয় হচ্ছে এখানে তো কোনো নীতির লড়াই নেই। মানে তুমি যদি ধরে নাও অন্য যে কোনো দল, মানে ধরে নাও সিপিএম বলো, আমাদের চূড়ান্ত বিরোধী, তাদেরও তো অনেক মানে ডিফারেন্স অফ আইডিওলজিস আছে। হ্যাঁ, এটা তো সব দলেই থাকে। মানে তুমি একটা হাউসে কাজ করছো, তোমার যে কো ওয়ার্কার সে যে সবসময় তোমার থিওরিতে বিশ্বাস করবে তা তো না, এটা হয়েই থাকে যৌথ নেতৃত্বের কারণে। কিন্তু এখানে তো ধরে নাও কোনো ডিফারেন্স অফ আইডিওলজি ছেড়ে দাও, কোনো ডিফারেন্স অফ পলিসির জন্য মারপিট হচ্ছে না। এখানে মারপিটটা সামান্য ওই এক হচ্ছে ভাগ বাটোয়ারা নিয়ে। ভাগ বাটোয়ারা নিয়ে যখন তোমার এই মানে ডিফারেন্সটা তৈরি হবে, সেটা নেট ফল হবে গিয়ে যে আমি তার মানে তাকে প্রাণহানি করে বা তাকে ভয় ডর দেখিয়ে বা তাকে হয়তো গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে বা এলাকা ছাড়া করে আমাকে ওই জায়গাটাকে দখল করতে হবে। তো এই জিনিস দেখো, এই জিনিসকে কন্ট্রোল করতে গেলে এই জিনিসকে মানে প্রশাসনকে তোমাকে শক্ত করতে হবে, প্রশাসনকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু প্রশাসনকে তো এই দুষ্কৃতীরা নিয়ন্ত্রণ করে। মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি যে কোনো বিরোধী দলের প্রতিনিধিকে জিজ্ঞাসা করবে, ধরে নাও কোনোভাবে বিরোধী দল তৃণমূল কংগ্রেস দ্বারা আক্রান্ত হলো, ঠিক আছে, মানে যে আক্রান্ত হলো, যে ব্যক্তি আক্রান্ত হলো, সে যখন মানে থানায় গিয়ে কমপ্লেন করতে যাবে, তুমি কমপ্লেন করে বেরিয়ে আসলে, ঠিক আছে, তারপরের মুহূর্তে তৃণমূল কংগ্রেস ঢুকবে, যে ব্যক্তি কমপ্লেন করেছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কমপ্লেন করবে, এবং তুমি অবাক হয়ে যাবে শুনলে। না, পুলিশ প্রশাসনকে তো ব্যবহার করা হচ্ছে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কারণ আমি এটাই বলছিলাম যে এই ভাঙড়কে কলকাতা পুলিশের জুরিসডিকশনে আনা হয়েছিল একটাই কারণে, যেহেতু রাজ্য পুলিশ অশান্ত ভাঙড়কে ঠান্ডা করতে পারছিল না, শান্ত করতে পারছিল না। কিন্তু আমি দেখলাম যে কলকাতা পুলিশের আন্ডারে থাকলেও ভাঙড়েই আছে, কোনো বদল কিছু কিন্তু হয়নি। অর্থাৎ খুন খামারি চলবে। আমি তো বলছি সুপ্রিয়দা, আমি এই মোমেন্টে ওই ভাঙড়ের ওদিক থেকেই আসলাম, ঠিক আছে, যে একদম যে বর্ডার এরিয়া, মানে যেখানে নিউ টাউন শেষ হচ্ছে ভাঙড় শুরু হচ্ছে, সেই জায়গাটা তুমি গিয়ে দেখো, মানে ভাঙড় যেখান থেকে শুরু হচ্ছে সেই সাইডটা পুরোটাই হচ্ছে গিয়ে তোমার ওয়েটল্যান্ড, ঠিক আছে, এবং প্রতিটা ওয়েটল্যান্ডে আমি দেখছি যে একটা ওয়েটল্যান্ড তার ডিমার্কেশন, তার পাশের ডিমার্কেশনটাতেই হয়তো একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। কি করে হচ্ছে? বা কিছু হয়তো আন্ডার কনস্ট্রাকশন, যেগুলো আগে হয়ে গেছে রাজ্য পুলিশের করে চলে এলাম, যেগুলো আন্ডার কনস্ট্রাকশন, সেগুলো কলকাতা পুলিশ দেখতে পাচ্ছে না। তাহলে তুমি কলকাতা পুলিশের ডিফারেন্সটা কি করবে? ঠিক, তার মানে কোথাও না কোথাও যেটা বলছো যে জমি মাফিয়াদের রাজ বা সিন্ডিকেট রাজ, কোথাও না কোথাও এই কারণটাও একটা বড় কারণ হতে পারে এই ভাঙড়ে। আমি তোমাকে বলছি, আমাদের বাড়ি যেদিকে, ওদিকে আগে রাজ্য পুলিশ ছিল, তারপরে কলকাতা পুলিশ হয়েছে। রাজ্য পুলিশের থেকে কলকাতা পুলিশের রেট বেশি। মানে তুমি যখন কলকাতা পুলিশ করবে তখন কলকাতা পুলিশের ইনকামটা বেশি, রাজ্য পুলিশ রেটটা তো কম। বুঝতে পেরেছো? মানে টাকাটা তো কলকাতা পুলিশ করাতে এখন বেশি উঠছে। ঠিক আছে, পুলিশ সম্পর্কে কথা বলার আগে নির্দিষ্ট তথ্য না থাকলে তো বলা যায় না। আলোচনার ক্ষেত্রে তো অনেক প্রসঙ্গ চলে আসে, কিন্তু পুলিশ বা আইন শৃঙ্খলা নিয়ে আমরা যখনই প্রশ্ন তুলি অবশ্যই আমরা ফিরবো। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে স্নেহন, আমরা ফিরছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিজ্ঞাপন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সরাসরি প্রশ্ন রাখবো দেবব্রতদার কাছে। দেবব্রতদা, আমাদের বাকি যে প্যানেলিস্ট তাপস দাস বারবার যে কথাটা বলার চেষ্টা করছে, রাজ্যের ল অ্যান্ড অর্ডার যেমন একটা আছে বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। আমরা ইদানিংকালের যে ঘটনাগুলো যদি সামনে আমরা আনি, তাহলে হয়তো আমাদের আলোচনা অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমরা বারবার এই কথা বলছি যে পুলিশের বলছে মেরুদণ্ড বলে আর কিছু নেই। পুলিশও কোথাও দলদাসে পরিণত হয়েছে। পুলিশ দলের হয়ে কাজ করছে, তাদের নিজস্ব সত্তা, যেখানে কিভাবে একটা ইনভেস্টিগেশন করতে হবে বা আগে যে সোর্স, যে কোথায় কিভাবে এই ধরনের এলাকাকে শান্ত করতে হবে, সেই সব বিষয়গুলো কিন্তু আজকে আর নেই। কারণ আমি এই কথাটাই বলতে চাইছি যে কলকাতা পুলিশের জুরিসডিকশনে আসার পরেও আমরা কিন্তু এতটুকু কোনো আশ্বস্ত হতে পারছি না যে ভাঙড় অশান্ত, ভাঙড় শান্ত হয়েছে। আজকের পর হয়তো আরও বেশি করে প্রকট হলো যে এই ভাঙড় আছে, ভাঙড়ই। দেখুন, আমি প্রথমে তাপসদার উত্তরগুলো আমি দিই, যে কটা অভিযোগ করলো। দেখুন, পিমড়ের ঠোঁটে কখনো লিপস্টিক পরাতে পারবেন না, আর হাতিকে প্যান্টও পরাতে পারবেন না, আর বামেদের তথ্য দিয়ে বোঝাতে আপনি পারবেন না। আমি যে তথ্যটা বললাম বিধানসভায় লিপিবদ্ধ আছে, রেকর্ড সেকশানে চলে যান, গিয়ে যদি ভুল হয়
এই ক্যামেরার সামনে এসে কান ধরে উঠবোস করে যাবো, ঠিক আছে? এরপর আর বেশি কিছু বললাম না। এরপর যেখানে যে অভিযোগগুলো পরপর করলো, বারোদের স্তূপ হয়ে গেছে, সমাজ বিরোধী, অমুক তমুক। দেখুন ওই পাশের যে সল্টলেক স্টেডিয়াম না, যুব ভারতী ক্রীড়াঙ্গন, ওখানে ডরমিটারি ছিল, ওখানে খেলোয়াড়রা থাকতো। সেখানে এরা কী পুষতো জানেন? দুষ্কৃতি পুষতো, আর ওখানে মানে অস্ত্র মজুত করে রাখতো। একদম প্রথম শ্রেণীর কাগজে ওদের সময় সুভাষ চক্রবর্তী দারুণ করে সব ছবি বেরিয়েছে। তাই এইসব নিয়ে ওদের না এইসব বলাটা উচিত না। তারপর এই যে বারে বারে বলছে বিস্ফোরণ অমুক তমুক, আমরা তো দেখেছি ওই বউবাজার বিস্ফোরণে কারা কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, না এগুলো ওরা বলে না পুলিশ পেটানো। না না, আমি তো আবার বলছি, দেখুন একদিনে সম্ভব নয়। যেখানে 4টে খুন প্রতিদিন হতো একদিনে এক রাত্রে কখনো সম্ভব না। আর কেউ পারফেক্ট না, সারা ভারতবর্ষে দুষ্কৃতিপ্রবণ দেশ, সারা ভারতবর্ষে আপনার ভ্রষ্টাচারী আছে, সেখানে একদিনে সবকিছু ঠিক হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেছিল বদলা নয় বদল চাই। হ্যাঁ, ওই জন্যই বলছি, এই যে বদলা নয় বদল চাই, রবীন্দ্রসঙ্গীত হলো আমাকে। আর এই যে শুনুন, এই এসএফআই নেত্রী দুদিন আগে বন্ধ, একটু থামুন বলতে দিন, একটু শোনার ধৈর্য রাখুন দাদা। শুনুন, এই যে বর্ণনা মুখার্জিকে চেনেন, এসএফআই নেত্রী, কি করলো? পুলিশকে গিয়ে থাপ্পড় মারলো। কবার বলেছেন? কটা টিভিতে দেখিয়েছে? কেন বলেননি? এখন বলতে পারবেন না তো। ছবি কোথায়? হাতটা তুলেছে, আমি ভিডিও দেবো আমার। না না, ঠিক আছে, বুঝে গেছি। কারণ পুলিশের থাপ্পড় মেরেছে, মীনাক্ষী মুখার্জি, মারতে হবে, তাই তো? মীনাক্ষী মুখার্জি যদি আপনি বলেন, আপনি যদি এসএফআই এর ওই ভদ্রমহিলার কথা বলেন বা সেই কর্মী সমর্থকের কথা বলেন, উল্টো দিকে তো আমরা দেখেছি একই কথা ঘটেছে দক্ষিণ দিনাজপুরে, একজন পুলিশ ধর্মঘটি সমর্থককে চড় মারছে। তো তাহলে সেইটা কেন বলছেন না? স্টাইল রয়েছে, ওনারা বড় বড় হ্যাজ না পাচ্ছেন না, তাই ধরিয়ে দিলাম। মীনাক্ষী মুখার্জি কি ভাষা ব্যবহার করেছেন আপনি? অনুব্রত যেটা বলেছে, দল ক্ষমা চাইছে, আপনার দল ক্ষমা চাইছে। মীনাক্ষী, আরে এই সাবজেক্টের সঙ্গে ক্ষমা চাওয়া কি সম্ভব? শুনুন, এদেরকে ওই জন্য তো সিরিয়াসলি নেয় না, এই কারণে পয়েন্ট বলতে হবে দেবব্রতদা, শুধু পয়েন্ট বলতে হবে, এই কারণে কেউ সিরিয়াসলি নেয়। আর বিজেপি বারে বারে বলে না, আর এই যে বল চন্দন দাস, হরগোবিন্দ দাস কি করতো? সিপিএম করতো তো, কাদের সাথে আছে? নিজেরাও ধরে রাখতে পারলেন না। তোমাদের নেত্রীও তো কংগ্রেস করতো। হ্যাঁ, তোমাদের নেত্রীও তো কংগ্রেস করতো, আলোচনার বিষয় নয়। না করতো, কি হয়েছে তাতে? কি হয়েছে তাতে? কংগ্রেস করতো, কি হয়েছে? কি দোষে রয়েছে? দোষের আছে কি? কংগ্রেস করাটা কি দোষের নাকি? বিষয় নাকি? না না, আলোচনার বিষয় না। আচ্ছা দেবব্রতদা, আমি একটা কথা বলছি, আপনি মানায় না। দেবব্রতদা, প্রেজেন্ট পলিটিক্স নিয়ে কথা বলতে হবে। বামেদের শাস্তি তো মানুষ দিয়েছে। আচ্ছা, বামেরা তো এখানে কোনো, বামেরা অপ্রাসঙ্গিক, বামেরা অপ্রাসঙ্গিক, আপনারা বাবা বলেন বামেরা শূন্য অপ্রাসঙ্গিক করে বিধানসভায় ঢুকতে পারেন না। ঠিক আছে, কেন ঢুকতে পারেন না? এই কারণে পারেন না। আপনাদের সমালোচনা করবেন না, সরকারের সমালোচনা করবে না? নিশ্চয়ই করবে, কেন করবে না? তাহলে কথায় কথায় বামেদের কি আছে, বামেদের সময় কি, একদিনে কি সবকিছু ঠিক হয়ে যাবে? বামেদের যাবে না কি হয়েছে সেটা কম্পেয়ার করে লাভ কি? জামানায় 4 দিনে 4 গড়ে 4টে করে খুন হতো। আজকে 3টে টেনিওর হয়ে গেছে আপনাদের সরকারের, এবং যত সময় এগোচ্ছে নির্বাচনের, ততই আমরা দেখছি রাজ্যের একটা অস্থির পরিস্থিতি, ধর্ষণ হয়ে যাচ্ছে, আপনাদের দলের বিজয় উল্লাসের জন্য একটি বাচ্চা মেয়ের প্রাণ চলে যাচ্ছে, পুলিশ প্রশাসন নিয়ে 12টার প্রশ্ন, শিক্ষাঙ্গনের কথা অবস্থা দেখুন, রাজ্যে দুর্নীতিতে ভরে গেছে। আপনারা সেটা বলুন, ভরে গেছে, কমে গেছে, সেটা তো সারা দেশের সিনারিও দেখলে তো বোঝা যাচ্ছে দুর্নীতি কমে গেছে না। আর এই যে নীতিহীনতা বললো সবকা সাথ সবকা বিকাশ, অমুক তো কাদের বিকাশ? বিজেপি কাদের বিকাশ করবে? কোন কোন গোষ্ঠীর বিকাশ করবে একটু বলুক। একজন তো বলে এই গোষ্ঠীর বিকাশ করবে না, ওই গোষ্ঠীর বিকাশ হবে না। কে বিভাজন তৈরি করছে? কাদের বিকাশ তৈরি করতে চাও? নীতিহীনতা, তারপরে এই যে বারে বারে বলছে পোস্ট পোল ভায়োলেন্স। আরে ভায়োলেন্স কারা তৈরি করছে? মেরে ফেলবো, কেটে ফেলবো, গুলি করে দেবো, মাটির নিচে। পোস্ট পোল ভায়োলেন্স হয়নি, না না, একবার অস্বীকার করছি না, হয়েছে। পোস্ট পোল ভায়োলেন্সে কতগুলো লোক মারা গেছে, কোর্টে মামলা চলছে দেবব্রতদা, কোর্টে মামলা চলছে, তৃণমূল কংগ্রেসের লোক ইতিমধ্যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এই যে তার পেছনে নেপথ্যে যারা ছিল, মেরে ফেলবো, কেটে ফেলবো, মাটির নিচে পুঁতে দেবো, অমুক করে দেবো, তমুক, ওইগুলো কে বলেছিল? কপালের মাঝখানে গুলি করব কেউ বললে আপনাদের দলের লোকেরা নেতারা সেটা করেছে না, পুলিশ প্রশাসন স্ট্রং বানিয়ে দেবো, কারা বলেছিল? বেশ একটা ব্রেক নিতে হবে, ব্রেকের পর আমরা ফিরবো। তাপসদা ফিরে আসি, তাপসদা ফিরে আসি, ছোট একটা ব্রেক, বিজ্ঞাপন বিরতি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সরাসরি প্রশ্ন রাখবো তাপসদার কাছে। তাপসদা, দেবব্রতদা যতটা না বর্তমান সিচুয়েশন নিয়ে বলছি, ততটাই কিন্তু সেই ব্রাহ্মণ ডাবলের
কি কি ঘটেছে, কি কি খুন হয়েছে, কি কি সমাজবিরোধী মানে পুষে রাখতো বামফ্রন্ট বা সিপিএম, সেদিকে নজর দিচ্ছে। মানে আর পরিসংখ্যান বলছে নাকি এত বেশি খুন খামারি হয়েছে সেটা নাকি বিধানসভায় রেকর্ড করে রাখা আছে। কি বলবেন? সমস্যা হচ্ছে আলোচনায় বসলে সুপ্রিয়তা, তোমরা যাই সাবজেক্ট ঠিক করো না কেন, তৃণমূল কোনো চ্যানেলে কোথাও কোনো সেই সাবজেক্টে থাকবে না। তারা সাবজেক্ট থেকে অন্য জায়গায় সরে যাবে, সাবজেক্ট থেকে অন্য জায়গায়। বোমা বিস্ফোরণ নিয়ে আলোচনা হলে ওরা দীপাবলিতে চলে যাবে, বাংলা নিয়ে আলোচনা হলে ওরা গুজরাটে চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। এখন কমিউনিস্ট পার্টি আমরা আন্তর্জাতিক স্টেডিয়ামে গেছিলাম, জানি আমরা যা পড়াশোনা করেছি, কিন্তু এখন তৃণমূল আন্তর্জাতিকতাবাদী হয়ে যাচ্ছে আর কি। যা আলোচনা হবে বাইরে চলে যাবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে যতটা সফল হয়েছিলেন, সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি ব্যর্থ, এটা প্রমাণ হয়ে গেছে। এটা রাজ্যের মানুষ জেনে গেছে যে তিনি প্রশাসন পরিচালনা করতে পারছেন না। আজকে গোটা স্বাস্থ্য দপ্তরের ঘটনা গোটা দেশের কাছে পরিষ্কার হয়ে গেছে, স্বাস্থ্য দপ্তর ভেঙে পড়েছে। আজকে শিক্ষা দপ্তরে 11 সালের পরে কোনো নিয়োগ নেই, অথচ বামফ্রন্টের সময় নিয়মিত টেট হয়েছে, এসএসসি হয়েছে। হাজার হাজার তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম সবার বাড়ির ছেলেমেয়েরা হাই স্কুলে, প্রাইমারি স্কুলে তাদের নিয়োগপত্র গেছে। কলকারখানা রাজ্যে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন যতগুলো শিলান্যাস করেছিলেন, আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর শিলান্যাস বা ফিতা কাটা একটা ছবি দেখাতে পারবে না। এই আমাদের দেবব্রতরা, এরা একটা দেখাতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় অমুক কারখানা উদ্বোধন করেছে। ফলে গোটা রাজ্যের উন্নয়ন বন্ধ হয়ে এই মুহূর্তে সুপ্রিয়তা অনুরোধ করবো, তোমার যদি সময় থাকে অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে প্রেসের স্টিকারটা না লাগিয়ে গাড়িটা নিয়ে তুমি সোজা বোম্বে রোড ধরে খড়গপুর পর্যন্ত চলে আসো। পুলিশ কি করে ল অ্যান্ড অর্ডার করবে? প্রতি 500 মিটার অন্তর একটা করে ব্যারিকেড দেওয়া হয়েছে, সেখানে লরির কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কাল কলকাতায় দেখলাম, অন্যান্য এই চ্যানেলেও দেখলাম যে কতগুলো 40টার বেশি লরি ভাঙচুর করা হয়েছে। 4 জন এএসআই কে সাসপেন্ড করা হয়েছে, যেহেতু তোলার টাকা দিতে পারেনি। লরিগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। টেলিভিশনে ছবি দেখেছি। ফলে রাজ্যের পুলিশ রাতভর রাস্তা জুড়ে গরুর গাড়ির পেছনে পেছনে দৌড়াচ্ছে। লাল্লু আলম বিরোধী নেত্রীর মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। কাকে কাকে সাসপেন্ড করেছিলেন? ড্রাইভারদের কাছে যদি টাকা কোনো জায়গায় দিতে 500 টাকা নোটগুলো রেখেছে, তারা বের করে কোথায় কোথায় ফেলতে হবে, সেই টাকা রাস্তায় আই উইটনেস। মানে আপনি বলছেন যেহেতু শিক্ষা, স্বাস্থ্য সবেতেই দুর্নীতি, পাশাপাশি কর্মসংস্থানে কোনো জায়গা নেই, শুধু হচ্ছে শুধু সিন্ডিকেট লুটে খাওয়া। বেশ মানে এরপরে পরিবর্তন অসম্ভব, পরিবর্তন চাই। বেশ স্নেহায়ন, তোমাদের দলের তরফ থেকে বারবার বলছে নতুন সভাপতি কাটমানির জন্য গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, একে অপরকে খুন করছে। এই যে রাজ্জাক খুন হয়ে গেল, ও আগে ছিল হচ্ছে আরাবুলের লোক, এখন সৌগাতের লোক। বেশ সময় কম, তাপসদার লোক ছিল, স্নেহায়ন কাটা দিলীপ, হেমেন মন্ডল, দুলাল সরকার, পরিবর্তন চাইছে কি তাহলে লোক ছিল, ডালিম পান্ডে, তাপসদার সবাই নেই, তাপসদার মজিদ মাস্টার, শ্রীধর, ডালিম পান্ডে, বেশ 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 স্নেহায়ন মজিদ মাস্টারদের কাদের লোক ছিল? তোমাদের নতুন সভাপতি ইতিমধ্যেই বলেছেন 2026-এ তৃণমূলের বিসর্জন হবে। তাহলে কি এটাই কি তার ইঙ্গিত? সময় হয়েছে? ডেফিনেটলি দেখো, সময় তো হয়ে এসছেই, এবং সময় এই কারণে আরো বেশি করে হয়ে এসছে কারণ তৃণমূল যদি আবার ফিরে আসে, তাহলে এর থেকে খারাপ দিন পশ্চিমবাংলাকে দেখতে হবে। বিষয়টা হচ্ছে যে মানে ভোট পরবর্তী হিংসা নিয়ে যখন কথা হচ্ছিল না, মানে আমি আমার বলার সময়ই বলে দিলাম যে তৃণমূল কি এক্সকিউজ দেবে। তৃণমূল এক্সকিউজ দেবে যে বিজেপির কোন নেতা বা কোনো পদাধিকারী সে হয়তো জনসভায় বা কোনো বক্তৃতায় কি বলেছে, হ্যাঁ সেটাকে তারা শিকন্ড হিসাবে খাড়া করবে। কিন্তু যখন তারা শিকন্ড হিসাবে খারাপ করছে সুপ্রিয়দা, তখন কি তারা এটা কিন্তু এস্টাবলিশ করে নিচ্ছে বা এটা স্বীকার করে নিচ্ছে যে ভোট পরবর্তী হিংসাগুলো তারাই করেছিল, কিংবা তারা ওই যে বিজেপির নেতা যে কথাটা বলেছিল সেই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মানুষগুলোকে খুন করা হয়েছে। এবং খুনটা কিন্তু করা হয়েছে কোন স্তরে তুমি দেখো, একদম যে লোকাল স্তর থেকে করা হয়েছে তা কিন্তু না, এটা কিন্তু বেশ মানে ধরে নাও তৃণমূলের উঁচু স্তর থেকে কিন্তু এটা নির্দেশিত হয়েছিল এবং এটা পরিচালিত হয়েছিল। মানে আজকে আমাদের এই বেলেঘাটায় যে অভিজিৎ সরকারের খুনে, সেখানে পরেশ পাল কিংবা 2 জন কাউন্সিলর এবং হেভিওয়েট কাউন্সিলর তাদের মধ্যে একজন, হ্যাঁ, যিনি কিনা আবার এমআইসি, তারও নাম জড়িয়ে পড়ছে। মানে পুরোটাই অর্কেস্ট্রেটেড। মানে তৃণমূল কংগ্রেস ধরে নাও, দেখো এই কথাটা তো বামেরাও বলতো বা আমরাও বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে, আমরাও এটা রিয়েলাইজ করি। এটা ঠিক যে কোনো দল যখন ক্ষমতায় থাকে সেখানে অনেক বেনজল ঢুকে যায়,
কিন্তু আমার দলের কাজটা কি? আমার দলের কাজটা হচ্ছে তাকে কন্ট্রোল করা, আমার দলের কাজটা হচ্ছে তাকে স্ট্রিমলাইন করা, যে ভাই এটা আমার পলিসি, তুমি আমার পলিসিতে চলো, আর নাহলে তুমি তোমার রাস্তা দেখো। তৃণমূলের তাহলে পলিসিটা কি? তৃণমূলের পলিসিটাই কি এটাই, যে গায়ের জোরে খুন খারাপি করে বিরোধীদেরকে চুপ করিয়ে দেওয়া? এবং তারা যারা এই কাজটাতে সফল হচ্ছে তারাই তৃণমূলে সাকসেসফুল হচ্ছে। মানে আজকে যদি দাঁড়িয়ে তৃণমূল ওই যে বলছিল না বিভিন্ন বিভিন্ন ধরনের যে সিপিএম এর হানমারদের নামপত্র, আজকে তুমি আমাকে এই কথাটা বলো, শাহজাহান কোন দল করত, শওকত মোল্লা কোন দল করত? অনন্যা চক্রবর্তীকে জাস্টিস কে দেবে? যত তোমার যত অনন্যা চক্রবর্তীকে জাস্টিস কে দেবে? আমার সময় নেই, আমি একটা জিনিস বুঝলাম, অনন্যা চক্রবর্তীকে জাস্টিস দাও। আসবো একটা জিনিস তোমাকে দুটো एग्जांपल দিচ্ছি। আব্দুল রাজ্জাকের সাথে যতগুলো ক্রিমিনাল ঘুরতো সব কটা ক্রিমিনাল আফটার 2011 তৃণমূল জয়েন করেছে। মজিদ মাস্টারের সাথে 2008 সালে আমাদের দলের তরফ থেকে 43 জন শুভেন্দু কোথায় জয়েন করেছে? সারদা চোর শুভেন্দু কোথায় জয়েন করেছে? মজিদ মাস্টার বাদ দিয়ে বাকি সারদা চোর শুভেন্দু কোথায় জয়েন করেছে? দেখুন শুভেন্দুর কথা বলে লাভ হবে না, আপনাদের দলে ছিল, আপনারা তখন কিছু করেন, এখন অন্য দলে চলে গেছে, আপনারা বলছি তখন কেন দুর্নীতির অভিযোগ নিয়ে আমি বলছি না, শেষ করতে হবে, শেষ করতে হবে, বেশ শেষ করতে হবে। এটাই বুঝতে পারলাম যে এখনকার বর্তমান যারা তৃণমূল কর্মী করেন তারা তুমি তোমার কথা অনুযায়ী বাহুবলী নেতা, যার বেশি যত ক্ষমতা, যার যত দেখো রাজনৈতিক মতাদর্শের পার্থক্য হয়তো থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু যারা জনপ্রতিনিধি, যারা দলের প্রতিনিধি হন বা কর্মী হন, সমর্থক হন, তাদের কাজই হচ্ছে জনগণের সেবা করা। সেবা তো দূরস্থ, এখন নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা, নিজেদের মধ্যে হিংসা অশান্তি, এটাই হচ্ছে মূল বিষয়। আমি জানি না এই কোথায় গিয়ে থামবে। আসল আমার মনে হয়, জানি না শীর্ষস্থানীয় নেতারা আদৌ এই বিষয়টার উপর নজর রাখছেন কি, যে নিচু স্তরে এইভাবে খুনোখুনি মারামারি হচ্ছে। কোথাও গিয়ে তো থামাতে হবে, কে থামাবেন এটাই দেখার, যে আগামী দিন দলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বার্তা দেন কিনা নিচু স্তরের কর্মী সমর্থকদের। কারণ সামনে 2026 বিধানসভা নির্বাচন, আমরা কোনো মানুষের মৃত্যু চাই না, রক্ত দেখতে চাই না, শান্তিতেই সব হওয়া হোক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নতুন সরকার আসুক, কিন্তু কোনো অশান্তি নয়। আমরা এটাই বার্তা রাখবো সরকারের কাছে। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। অতিথিদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।